নমস্কার, আপনারা দেখছেন ট্রাভেল নিউজ বাংলা। আমি ময়ূর ভট্টাচার্য। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মেট্রো চ্যানেলের সামনে। আমি জেনে নেব যে আচ্ছা রাজীব ভাই, এই যে মমতা ব্যানার্জি বলছে 12,000 রোহিঙ্গা এসছেন এখানে, বিজেপির লোকেরা বলছে যে 19,000 এসছে, আসলে কতটা এসছে আপনার মতে? আমার কথা হচ্ছে যে এই যে মানুষ যারা একটা দেশ থেকে আরেকটা দেশে চলে আসতে বাধ্য হচ্ছে, তাদের কথাগুলো কারা বলবে? মানে এখানে দাঁড়িয়ে তো এই মানুষগুলো যারা বাংলাদেশে রোহিঙ্গা হিসেবে রয়েছে বা আমাদের এই মুহূর্তে ভারতবর্ষে অনুপ্রবেশকারী হিসেবে যাদেরকে চিহ্নিত করা হচ্ছে, বাংলা ভাষায় কথা বলছেন বলে যাদেরকে বাংলাদেশি বলে তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে, এই প্রত্যেকটা মানুষের অধিকার যেগুলো, তাদের যে বেসিক রাইটগুলো, সেগুলো নিয়ে কোথায় কথা বলা হবে? এদের প্রত্যেকের জায়গা যদি ডিটেনশন ক্যাম্পই হয়, মানে এই মুহূর্তে বাংলাদেশে কালকেরই একটা খবর দেখলাম, একজন শ্রমজীবী মানুষ, তাকে একটা ওই লোডার টাইপের একটা যন্ত্রে তুলে বাংলাদেশের দিকে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে। এটা তো একটা শ্রমজীবী মানুষের পরিণতি হতে পারে না। সে বাংলা ভাষায় কথা বলে যদি অনুপ্রবেশকারী হয় তাহলে তাকে চিহ্নিত করতে হবে, তার পদ্ধতি ঠিকভাবে নিয়ম করে বের করতে হবে। সেই গোটাটাতে শুধুমাত্র সরকার পক্ষ নয়, বিরোধী পক্ষদেরও নিয়ে বসতে হবে, সর্বদলীয় মিটিং করতে হবে। এই যে গোটা বিশেষভাবে যে ভোটার তালিকাকে সংশোধন করা শুরু হলো, এই তালিকা সংশোধন করার অধিকার নির্বাচন কমিশন পেয়েছিল যে সমস্ত দলের একটা সর্বদলীয় মিটিংয়ের পর তার মধ্যে দিয়ে যে কমিশনার রিক্রুট হবে তার মধ্যে আমরা দেখলাম সেটাতেও খুব বাজেভাবে একদম বিজেপির নেতারা ঠিক করে দিলেও কে হয়, সংঘ পরিবারের একদম নিজেদের রিক্রুট করা লোক সে নির্বাচন কমিশনার হয়। সেটা আপাতত সংঘ পরিবারেরই সমস্ত যা ওদের এজেন্ডা আছে সেগুলোকে ফুলফিল করবে। আসলে মমতা যা বলছেন এবং মোদি যা বলছেন, এরা দুজনে একই কথা বলছেন। এরা ভারতের মানুষের খাওয়ার অধিকার, লেখাপড়ার অধিকার, স্বাস্থ্যের অধিকার, এগুলো নিয়ে কথা না বলে এরা প্রত্যেক সময় সীমান্ত দিয়ে কে ঢুকছে, সীমান্ত দিয়ে কে বেরোচ্ছে, এই কথাগুলো বলছে। আমাদের মূল কথা হচ্ছে, একটা নির্বাচন যখন সামনে আসছে, এই দেশের মানুষ তাদের জিডিপির কত শতাংশ তাদের আয়ের মধ্যে পড়ছে, তাদের লেখাপড়ার জন্য খরচ হচ্ছে, তাদের স্বাস্থ্যের জন্য খরচ হচ্ছে, প্রতিরক্ষা খাতে যেটা খরচ হচ্ছে তার থেকে আমরা কি লাভ পাচ্ছি, এগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। এই যে বেআইনিভাবে সীমান্ত দিয়ে ঢোকার পরে এরা আধার কার্ড, প্যান কার্ড সবই পেয়ে যাচ্ছে, এটা নিয়ে কি কোথা থেকে পাচ্ছে? নিশ্চিতভাবে সরকারের মধ্যে এমন কিছু লোক আছে যারা টাকা পয়সা দিয়ে এইগুলো করছে। আসলে যদি আমরা খুঁজতে যাই যে মানুষগুলো সীমান্ত দিয়ে আসছে এবং সরকারি হিসেব অনুযায়ী যাদেরকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে এবং তারা ভুয়োভাবে নাকি এই ভারতে রয়েছে, এই দেশে রয়েছে, আমাদের কথা হচ্ছে যে তারা এই যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছে, তাদের পরিচয়পত্র ভুয়োভাবে বানানো হচ্ছে, আরও যা হচ্ছে, এগুলো কীভাবে হচ্ছে, এই প্রশ্নটা আমাদের তোলা উচিত। আমরা তো সরকারের এই মুহূর্তে নেই, পশ্চিমবঙ্গের সরকার, আমরা তো দেশের সরকার, সে অর্থে স্টেক হোল্ডার নই। আমাদের তাহলে এই প্রশ্নগুলো সরকারকে করা উচিত, তোমাদেরও এই প্রশ্নগুলো সরকারকে করা উচিত যে এদেরকে কারা দিচ্ছে। এদেরকে যারা দিচ্ছে তার মানে তারা সরকারের স্টেক হোল্ডার, তারা এই আধার কার্ড, প্যান কার্ড, আরও যা আইডেন্টিফিকেশনের কার্ড রয়েছে, আইডেন্টিটি কার্ড রয়েছে, সেগুলো তৈরি করতে পারে, তাদের হাতে নিশ্চিত এর বরাত রয়েছে। এটা তো সরকারকেই খুঁজে বার করতে হবে। তাহলে এই যে নিউ টাউনে কিছু সন্ত্রাসবাদী ধরা পড়েছিল, তাদেরকে বাংলাদেশি বলে চিহ্নিত করা হচ্ছে, এইটা নিয়ে কি বলবেন? দেখো, এই প্রত্যেকটা নিউ টাউনে সন্ত্রাসবাদী ধরা পড়ছে, তাদেরকে বাংলাদেশি বলে চিহ্নিত করা হচ্ছে, এই সমস্ত ঘটনাগুলো কেমন যেন ভোটের সঙ্গে যুক্ত। প্রত্যেকবার ভোট আসবে, একটা ভোট আসবে, তুমি যদি হিন্দু ধর্মের না হও, তুমি যদি মুসলিম ধর্মের হও, তুমি যদি উর্দু ভাষা বলো, এনআরসি করো, তোমাকে বের করে দাও। আরেকটা ভোট আসবে যেখানে তুমি বাংলা ভাষায় কথা বলছো, মানে তুমি বাংলাদেশি হবে, তোমাকে এসআইআর করা হবে। প্রত্যেকটা জিনিস ভোটের সময় কেন আসছে? আমাদের যদি কোনো সন্ত্রাসবাদী এই কলকাতা শহর বা এই দেশের কোনো প্রান্তে লুকিয়ে থাকে, এই নোটবন্দির সময় 2,000 টাকার নোট আনা হয়েছিল তো এই মর্মে যে সন্ত্রাসবাদকে সম্পূর্ণরূপে খতম করে দেওয়া হবে। একেবারে নোটবন্দির পর আজও ক্ষুদ্র ব্যবসায়ীরা, যারা ছোট মাঝারি ব্যবসায়ী, তারা এখনও নিজেদের ব্যবসাকে চাঙ্গা করে উঠতে পারেনি, এখনও তারা আর্থিক মন্দাতে ভুগছে। তাহলে যে 2,000 টাকার নোটকে চালু করা হলো সন্ত্রাসবাদকে খতম করার জন্য, এত প্রতিরক্ষা খাতে প্রত্যেক বছর এত টাকা খরচ করা হচ্ছে, বরাদ্দ করা হচ্ছে, তারপরও একটা শহরের ভেতর একটা জায়গায় কী করে সন্ত্রাসবাদীরা লুকিয়ে থাকে, তাদের খুঁজে বের করার কথা। আমাদের দেশের প্রতিরক্ষা বিষয়ক যে যা কাঠামো রয়েছে, যা ডিপার্টমেন্টগুলো রয়েছে, তাদের তো এটা কাজ, আইবির তো কাজ এগুলো। তাদের কাজ তো বামপন্থীদের খুঁজে মিথ্যে মামলা দেওয়া নয়। তাদের কাছ তো বামপন্থীরা মিছিল করলে, ধর্মঘটের দিন রাস্তায় নেমে মিছিল করলে, তাদের কাজ তো এটা নয় যে তাদের নামে একটা মিথ্যে মামলা করে দিল। তাদের কাজ আসলে এগুলো করে, তারা এগুলো করছে না। আচ্ছা, মিছিল থেকে আসি, এই যে এখন হাইকোর্ট থেকে অর্ডার এসেছে যে নবান্নতে কোনো মিছিল সোজাসুজিভাবে পুলিশ পারমিশন ছাড়া করা যাবে না, নবান্ন পৌঁছানো যাবে না, এইটা নিয়ে কি বলবেন?
আসলে নবান্নটা এতটাই দুর্নীতির কেন্দ্রে পরিণত হচ্ছে যে এখন হাইকোর্টের এই সমস্ত রায় দিতে হচ্ছে। প্রশাসনিক দপ্তরে সাধারণ মানুষরা যাবেন, তাদের কথা বলতে যাবেন, তার জন্য পুলিশ পারমিশন লাগবে। পুলিশ পারমিশন নেওয়ার পরেও পুলিশ নবান্ন অবধি যেতে দেয় না। আমাদের একের পর এক নবান্ন অভিযান হয়েছে, নবান্নতে আমরা কথা বলতে গেছিলাম, দিদিকে জানাতে গেছিলাম আমাদের লেখাপড়ার অধিকার, কাজের অধিকার নিয়ে কথা। তাতে আমরা আমাদের কর্মীকে হারিয়েছি, শহীদ হয়েছেন আমাদের কর্মী মহিদুল ইসলাম মির্জা। ফলে এইটা পরিষ্কার যে ওরা এমনভাবে একটি ক্ষমতার কাঠামোর অলিন্দে বাস করতে চায় যেখানে নিশ্চিতভাবে, যেখানে কোনো মানুষ আসবে না, কেউ প্রশ্ন তুলবে না। তাই এই সমস্ত নিজেদের যা যা কাঠামোগুলো রয়েছে, যা যা তাদের হাতে মেশিনারিগুলো রয়েছে, সেগুলোকে ব্যবহার করে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনারা দেখছেন ট্রাভো নিউজ বাংলা, সংবাদ, ভ্রমণ, বিনোদন সারাক্ষণ। আমি ময়ূর ভট্টাচার্য, সাইনিং অফ।